আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুল অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 5-এর 13 নম্বর ক্লাসটা করব। আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, তার কারণটা হলো সবার প্রথমে আমরা প্র্যাকটিক্যাল করব যেটা লাস্ট ক্লাসে শিখছি সেগুলো, আর তারপরে আমরা লুপ সম্পর্কে একটা অদ্ভুত জিনিস জানবো যেটা ম্যাক্সিমামই জায়গায় পড়ায় না, বাট তোমাদের বেটারের জন্য জাস্ট একটু জানায় রাখবো এটা। আর এরপরে আমরা কন্টিনিউ এবং ব্রেক সম্পর্কে জানবো, লুপের ভিতরে এই দুজনের কাজ। তুমি বোর্ড কোশ্চেন যেটাই উল্টায় দেখো না কেন, এই কন্টিনিউ আর ব্রেক এই দুইজন এমসিকিউতে ভরা একবারে, মানে কি বলবো, মানে এত পরিমাণ আছে চিন্তার বাইরে। তো এই দুটো সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা আজকে নিব, তাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং নোট করতে হবে। তাহলে ওকে, তাহলে চলো আমরা সবার প্রথমে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখে আসি। আজকে আমি কোড ব্লকসটার ব্যবহারটা একটু প্রথম থেকে দেখাই দিব, তার কারণটা হলো তোমাদের কলেজে তোমরা কোড ব্লকসটা নর্মালি ব্যবহার করবা। তো কোড ব্লকস তোমার যদি পিসিতে ইনস্টল করা থাকে তো সাধারণত এই ডেস্কটপেই থাকবে, ঠিক আছে, উপরেই থাকবে। আর যদি না থাকে তাহলে তুমি সার্চ করে নিতে পারো যে কোড ব্লকস। তুমি সিও লিখলা, কোড ব্লকস চলে আসলো, ডাবল ক্লিক করলা বা একটা ক্লিক করলে চালু হয়ে গেল। তো এখন এটা চালু হইতে একটু সময় লাগে। তো চালু হওয়ার পরে তুমি দেখো যে আমাদের মেইন যে থিমটা এখানে আছে সেটা হলো আমারটা একটু ডার্ক থিম দেওয়া, দুঃখিত, এটা কাস্টমাইজ তো এই জন্য এটা চেঞ্জ করা যাচ্ছে না। তো একটু কষ্ট করে বুঝে নাও যে এখানে তোমার এখানে যেটা আছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, একটু দেখবে এখানে কি আছে, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, এটা ক্লিক করবা। ঠিক আছে, ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা উইন্ডো আসবে যেখান থেকে তুমি কনসোল অ্যাপ্লিকেশন, এই যে কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, একটু তুমি যদি লেখাটাও বুঝতে না পারো তাহলে যে ইয়াটা দেখে রাখো, আইকনটা দেখে রাখো, কনসোল অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করবা। এটা ক্লিক করার পরে তুমি এটা যেমন যে করতে পারো, এখানে নেক্সট দিয়ে দিও, ঠিক আছে, নেক্সট দিয়ে দিও। এখান থেকে দেখো এটা হলো মেইন জায়গাটা যেখানে তোমার মেইনলি তোমার চুজ করতে হবে হলো তুমি কোডটা কিসে করতে চাও, সিতে না সি প্লাস প্লাসে। আমরা যেহেতু সি প্লাস প্লাস শিখি নাই, আমরা তো সি শিখলাম, তাই না। সি প্লাস প্লাস হলো সির আরেকটু আপডেট ভার্সন যেখানে একটু সহজে কোড করা যায়। তাহলে আমরা সিতে একটা ক্লিক করব, সিতে ক্লিক করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, দেন তুমি প্রজেক্টের একটা টাইটেল দিবা, অর্থাৎ যেই নামে এটাকে তুমি সেভ করবা। তাহলে এটা তুমি কি নামে দিতে পারো, তুমি এনিথিং নামে দিতে পারো। ইআইএস লিখে থুয়ে দিলাম আমি, ইআইএস, ঠিক আছে। লেখার পরে এখানে দেখো যে ওর আসল নামটা চলে আসছে, eis.cdp, ঠিক আছে, সিডিপি। এগুলো একটু ছোট আসবে, আমি কোডের লেখাটা বড় করে দেখাবো, সমস্যা নেই। এখানে সিডিপি আসছে, তো তুমি এখানে এনিথিং নাম দিবা, এটার একটা বিল্ট ইন নাম এখানে তৈরি হয়ে যাবে, তোমাকে কিচ্ছু পরিবর্তন করতে হবে না, তুমি শুধু নামটা দিবা। আর তুমি কোথায় চাও এটা তোমার ফাইলটা স্টোর হবে, ঠিক আছে, তো তুমি এখান থেকে ওইটা তুমি দিয়ে রাখতে পারো। আমি ডেস্কটপে দিয়ে রাখছি, তুমি ক্লিক করে ঠিক করে দিতে পারো যে তুমি এই জিনিসটা কোথায় স্টোর করতে চাও, ঠিক আছে, সরি এই যে এখানে, ঠিক আছে, এখানে তুমি কোথায় স্টোর করতে চাও সেটা তুমি ওখানে স্টোর করতে পারবা। তো আমার এখানে আমি ডেস্কটপ দিয়ে রাখছি, তো এটা ডেস্কটপে আসে, তুমি এখান থেকে জায়গা সিলেক্ট করতে পারবা। তাহলে তুমি এখানে আহামরি নাড়াচাড়ার দরকার নেই, তুমি শুধু কি করবা, এই যে ইআইএসটা মানে তোমার যেটা মন চাও এরকম একটা নাম দিয়ে তুমি এটা সেভ করে দিবা, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দিবা। তারপর তুমি এখানে ফিনিশে ক্লিক করবে, যে এই মাঝখানে অপশনটা যেটা নাম হলো ফিনিশ। ওকে, তাহলে ফিনিশে ক্লিক করার পরে যা কিছুই তো আসে নাই, বড় অদ্ভুত ব্যাপার, আসলে এখানে কিছু আসে নাই না। তোমাকে এই যে এখানে সোর্স নামের একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করতে হবে। দেন এই যে মেইন নামের যে অপশনটা আছে, মেইন, ঠিক আছে, মেইন সি, এটার উপর ডাবল ক্লিক করবা। এই যে তোমার কোডের একটা ডেমো চলে আসছে। তো এখানে দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যেটা আগেও তোমরা দেখছো। এটার যদি তুমি বিল্ড রান করো দেখবা আউটপুটে কি আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। ওকে, তো আমরা এখন এটা করব না, তাহলে তুমি এখন যা করবা তুমি ওইটা এখন কি করতে পারো, এটা কেটে দাও, কেটে দিয়ে যা লিখবা তুমি এখানে লিখতে পারো। লেখার পরে তুমি এই বিল্ড রানে ক্লিক করলেই তোমার এটা থেকে যাবে, ঠিক আছে। আর তুমি এটা যা লিখবা লেখার পরে তুমি কি করতে পারবে, এটা আবার কাটার সময় দেখবা যে সেভ চাইতেছে, অথবা তুমি সবসময় বিল্ড রানটা করবা, তাহলে ম্যাক্সিমাম টাইমে সেভ থেকে যায়। ওকে, তাহলে তুমি এটা করতে পারো। তো এইভাবে তুমি কোডটা চালাতে পারো। তো আমি তোমার জন্য কিছু কোড করে রাখছি যাতে সময় নষ্ট না হয়, তাহলে আমরা একটু ওইটা দেখি, চলো কেটে দিই। আবার কোড ওপেন করাটাও তো শিখতে হবে, তাই না। তাহলে এটা সেভ করতেছি না আপাতত, ঠিক আছে। তো এটা সেভ করতে চাও, আমি নো, কারণ এখানে তো আমরা কিছু করি নাই। তুমি যদি কোনো কাজ করো এখানে সেভ ক্লিক করো। তো আমি দেখো তোমার জন্য কোড করে রাখছে হলো এখানে তোমার ফর নামের একটা কোড করে রাখছি, আইসিটি নামের কোড করে রাখছি, জাস্ট লাইক একটু আগে করলাম। তো এই যে দেখো এটা ডাবল ওপেন করলে তুমি যখন সেভ করবা তখন কিন্তু এই সেভগুলো এইভাবে আসবে তোমার ডেস্কটপে, ঠিক আছে, ফোল্ডার আকারে। তুমি যে নামে সেভ করবা ওই নামে, যেমন এখানে যে ইআইএস দিকটা করছি না, এই যে ইআইএস লেখা আছে। তো এটা আমরা কিছু করি নাই, তো এটা কিছু নাই। তাহলে আমরা এখানে দেখি যে ফর
এই ফরটায় প্রবেশ করে চলো দেখি কি আছে, কিন্তু দেখতেছি এখানে কতগুলো ফাইল। তাহলে এখন তুমি কি করবা, এতগুলো ফাইল দেখে হ্যারেস্ট হওয়ার কিছু নয়। তুমি যদি তোমার কোডটারে খুঁজো তাহলে এখান থেকে তুমি এই যে সাদা যে অপশনটা আছে, ঠিক আছে, সাদা এই অপশনটা, ওকে, এটা হলো সি, এখানে সি লেখা আর একটা সাদা বক্স আছে, এই অপশনটায় তুমি ডাবল ক্লিক করবে, একটু দেখো। আর এটার নাম মেইন দিয়ে থাকে, এটা দিয়ে মেইন দিয়ে থাকে। তুমি যেটাই ওপেন করো না কেন, আমি 2-3টা করে রাখছি। এই যে আইসিটিটা ওপেন করো, এখানেও দেখো অনেকগুলো ফাইল। তো তুমি এখান থেকে কোনটা নিবা, এই যে একটু সাদা মাঝখানে নীল সি আছে এবং মেইন, এই ফাইলটা ডাবল ক্লিক করবা। তো আগে আমরা যেটা শিখছি ওইটা একটু দেখি, ফর্ম। তো এই যে মেইন, ডাবল ক্লিক করলাম, দেখো তোমার সামনে কোডটা চলে আসবে, অর্থাৎ আমি যেটা করে সেভ রাখছি আর কি। তো এখন কোডটা বড় করে দিয়ে এখন তুমি ভালো মতো বুঝতে পারবা। কত বড় করে দিলাম যাতে তুমি বুঝতে পারো। তো এবার ভালো করে দেখো যে আমরা এখানে কি কাজ করছি। এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন, তারপরে কি লিখছে, আই লিখছি, অ্যান লিখছি, এস নিছি। এই যে তোমার এন্টার এ নাম্বার সমান সমান দিয়ে একটা স্পেস দিয়ে রাখছি যাতে আউটপুটে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তুমি এখানে যা মন চাই দিতে পারো। তারপরে এই যে স্ক্যানএফ দিয়ে নাম্বার নেওয়ার ব্যবস্থা করে দিলাম। তারপরে এটা তোমার কি করছি, ওই যে ফর এ লুপ চালাইলাম, ছোট্ট লিখলাম, দেন দ্য রেজাল্ট ইজ % ডি দিয়ে এটা দিলাম, দেন রিটার্ন 0। এখন এই কোডটা তুমি রান করো, রান করার পরে সে তোমার কাছে দেখো এই যে এন্টার এ নাম্বার কত সুন্দর করে যে সমান সমান দিয়ে এখানে ইয়াটা বসে আছে নাম্বার নেওয়ার জন্য। তুমি যদি ওই লাইনটা না দিতে তাহলে কিন্তু এটা আসতো না, ভালো লাগতো না। তাহলে এন্টার এ নাম্বার তুমি দিলা 10 দেওয়ার পরে তুমি এন্টারে ক্লিক করো। এই দেখো তোমার যোগফল কত, 55 দেখাই দিতেছে। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, এই জন্য আমি তোমাকে শিখাইতেছি, এবং এমসিকিউ তো এটা আসে যে এমন একটা কোড লেখো যেখানে এই 10 ইনপুট করলে তোমার কি হবে, 55 আউটপুট আসবে, ঠিক আছে, এরকম কিছু একটা। তাহলে এই যে দেখলা 55 আউটপুট চলে আসছে। তাহলে এই জিনিসটা তুমি যদি আরও বুঝতে চাও তাহলে এন্টারে নাম্বার জায়গায় যদি এখানে কাটো, ঠিক আছে, কাইটে যদি তুমি লেখো এন্টার ভ্যালু, VALUE ভ্যালু যদি লেখো, ভ্যালু লেখার পরে তুমি যদি এটা আবার যে সে বিল্ট ইন করো, দেখো তোমার সামনে যে এন্টার ভ্যালু আসছে। তার মানে এই লাইনটা যেটা, এই যে এই লাইনটা যেটা, এই যে প্রিন্টএফের এই লাইনটা যেটা আমরা কি দেই, স্ক্যানএফের কি দেই, উপরে দেই, এটার মানে হলো আমরা এটা দ্বারা বুঝাই কি, এটা দ্বারা এই যে ভিতরে যা লিখবো ওই জিনিসটা আমার আউটপুটের জায়গায় আসবে, যাতে ইউজার সহজে বুঝতে পারে যে আমি কি দিব, একটা ভালো ওর একটা দিক নির্দেশনা পায়, ঠিক আছে। এরপরে সে দিলে এই লাইনটা কি করতে হবে, এই লাইনটা তোমার দিয়ে দিতে হবে, মানে এরপরে স্ক্যানএফের লাইনটা দিতে হবে যাতে সে যে নাম্বারগুলো দিবে সেটা এখানে প্রবেশ করবে। এখন তুমি যদি 3টা নাম্বার সে দিত তাহলে তুমি কি বলতে এন্টার 3 ভ্যালু, আর এখানে স্ক্যানএফে তুমি 3টা নাম্বারের ব্যবস্থা করে দিতা। তাহলে এখন কথা হলো যদি আমার কোনো নাম্বার দেওয়া না লাগে, আগে থেকে নাম্বার দেওয়া থাকে, তাহলে এই লাইনটা আমার কি লাগবে না, লাগবে না, এটা তুমি মুছে দাও। আগে থেকে মনে করো নাম্বার দেওয়া আছে, 10 দেওয়া আছে, ঠিক আছে, তো মুছে দাও। মুছে দেওয়ার পরে আগে থেকে 10 দেওয়া থাকলে তুমি কার নাম্বার দিয়ে দিবে, যে n সমান সমান কি দিবা, n সমান সমান 10 দিয়ে রাখো, ঠিক আছে। তাহলে তো আমার 10 কি আছে, দেওয়াই আছে। তাহলে এবার তুমি কি করো, এবার তুমি বিল্ট ইন সেভ করো, তাহলে দ্য রেজাল্ট ইজ, এই যে ডাইরেক্ট চলে আসছে 55, দেখছো। এবার তো আমার কি লাগলো না, তাহলে এবার আমার লাগলো না ওই যে এন্টার নাম্বার লাইনও লাগলো না, স্ক্যানএফের লাইনও লাগলো না, কারণ আমার মানটা দেওয়া আছে। তাহলে এই হলো ইন্টারেস্টিং কোড, কিউট না জিনিসটা। তো এইখানে এই কাজগুলো তুমি করতে পারো। আর এই যে দ্য রেজাল্ট ইজ % ডি, তাহলে দেখো এই যে %ডিটা যে জায়গায় আছে, তোমার এই জিনিসটা আমার আস্তে আস্তে শিখাইতে হইতেছে। এই %ডি এর জায়গায় এই এস এর যে রেজাল্টটা বের হবে ওইটা এখানে বসে পড়ে, এই জন্য আসে দ্য রেজাল্ট ইজ সমান সমান, তারপর এই জায়গাটায় এস এর মানটা চলে আসে, ঠিক আছে। এই জন্য দেখো কি আসে, এই যে দ্য রেজাল্ট ইজ সমান সমান, পরে % দিয়ে জায়গায় এই যে 55 লেখা আছে, দেখছো। আর আমি যদি আবার এটারে কি করি, আমি যদি এটার আবার দ্য রেজাল্ট, এই ইস্ট বাদ দিয়ে দিই, ঠিক আছে, ইস্টটা বাদ দিয়ে দিলাম, দিয়ে মনে করো কেটে দিলাম, দ্য রেজাল্ট এই যে সমান সমান % ডি, পরে কিন্তু কোটেশন, এই যে 2টা কোটেশন পরে, তারপরে এই যে তোমার কমা, ঠিক আছে, নিচে কমা। তো এখন যদি আবার বিল্ট রান করো তাহলে দেখো দ্য রেজাল্ট দিয়ে চলে আসবে, এই যে দ্য রেজাল্ট, তারপরে যে 55 চলে আসছে। একবার গায়ে গায়ে লাগানো আছে, তুমি চাইলে এখানে যদি একটা স্পেস দিয়ে দাও তাহলে আবার দেখতে সুন্দর লাগবে, একটা এই যে স্পেস দিয়ে দাও, দিয়ে যদি আবার কি করো একটা বিল্ট সেভ করো, তাহলে এই যে দেখো দ্য রেজাল্ট সমান সমান একটু ফাঁকা দিয়ে কত আছে, 55 আছে, দেখছো। কত মজার জিনিসগুলো। তো একটু কষ্ট করে এই ডিজাইনগুলো শিখে ফেলতে হবে তোমাকে। এরপরে কোডটা দেখি আমরা, চলো। এরপরে তোমার জন্য করে রাখছি আমি, ধরো আইসিটির একটা কোড করে রাখছি যে আইসিটি লেখাটা এতবার প্রিন্ট করো, অতবার প্রিন্ট করো। তো এই যে মেইন দিয়ে আবার ডাবল ক্লিক করে এটা খোলো। খোলার পরে তুমি এখন দেখতেছো কি, এটা একটু সময় লাগে, খুব বিরক্ত লাগে এটা। আচ্ছা, তাহলে এই যে আমাদের কোডটার একটু বড় করে দিই যাতে তুমি বুঝতে পারো। এই নাও, একবারে বিশাল বড় করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন হলো কি, এখন কাজ হলো যে এখানে কি আছে দেখো, এখানে বলছি যে এই কোডটা কিসের জন্য জানো, যে কোনো সংখ্যক বার বাংলাদেশ বা আই লাভ বাংলাদেশ প্রিন্ট করার জন্য কোড, যে কোনো সংখ্যক বার। কেন, কারণ আমি এখানে কি দিচ্ছি যে প্রিন্টএফ দিয়ে বলছি এন্টার এ নাম্বার, একটা নাম্বার কি করো তুমি এন্টার করো। এবার যেই নাম্বারটা এন্টার করবে অতবার, এখানে যে এস এল লাইন নাই, ঠিক আছে, অতবার কি হবে এটা
প্রিন্ট হবে। তাহলে এখন দেখো এটা একটু রান করি, তাহলে এই যে এটা রান করলাম, রান করলে আমি বললাম 50, ঠিক আছে, 50 দিয়ে এন্টার ক্লিক করলাম, এই দেখো 50 বার আই লাভ বাংলাদেশ চলে আসছে। এবং প্রতিটার মাঝখানে যে ট্যাব পরিমাণ ফাঁকা, ট্যাব পরিমাণ ফাঁকা, ট্যাব পরিমাণ ফাঁকা, কেন কি আছে এখানে, কারণ এখানে যে দেখছো /t দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। তাহলে এই যে /t এর কাজ হলো ওইটা। তুমি যদি এখানে /n দাও, দেখো কি হয়, এখানে আমি n দিলাম, এবার তোমাকে এটা বিল্ড রান করে দেখাই, ঠিক আছে, 50 দিয়ে দিই, এন্টার, এই দেখো এবার আসছে কিভাবে দেখছো, নিচে নিচে চলে আসছে। আর আরেকটা ছিল /r, এই তিনটে মনে রাখতে হবে, আর বাকি যেটা আছে অক্টাল টক্টাল ওগুলো তোমাদের নাই, ওগুলো নিয়ে পেরেশানি নিও না, ওটা শুধু এমসিকিউর জন্য তুমি একটু মনে রাখো, ঠিক আছে। তো আরেকটা হলো /r, দিলে এটা ওই যে আউটপুটের যে জায়গাটা তুমি দেখলা, ঠিক আছে, আউটপুটের তোমার ধরো 10 দিলাম, আউটপুটের এই যে লাইনের প্রথম থেকে আসে, আর দিলেও প্রথম থেকে আসে, আর আমার এখন নর্মালি প্রথম থেকে আসতেছে, কোনো কারণে যদি সাইডে আসতো তাহলে আর দিলে ওটাও সামনে চলে আসতো, ঠিক আছে। তো আর এর কাজটা দেখাইলাম না, এটা হলো /r। তো মেইনলি তোমার মনে রাখতে হবে তাহলে কয়টা, এই /r, ওইটাও মনে রাখতে হয় না, দুইটা, এটা হলো /n এবং /t, এই দুটো মনে রাখলেই হবে। আর বাকি যেগুলো আছে, ওগুলা একটু মনে রাখো যে হেক্সার জন্য কিরকম, অক্টালের জন্য কিরকম, এটা তোমাকে দেওয়া ছিল ক্লাসে। তাহলে এই হলো কাজ। এখন কথা হলো, আমি যদি বলি n এর মান আমার আগে থেকেই দেওয়া আছে, বা তোমাকে যদি কোডে বলে যে 10 বার আই লাভ বাংলাদেশ, বা আই লাভ বাংলাদেশের চেয়ে আরো সুন্দর ওয়ার্ড কি আছে, আই লাভ ইউ, ঠিক আছে, 10 বার যদি আই লাভ ইউ কি করি প্রিন্ট করতে চাই, তাহলে আমার এখানে কাজ কি 10 বার, তাহলে আমি এটা এইভাবেও করতে পারি, ঠিক আছে, এইভাবেও করতে পারি যে এখানে পরবর্তীতে 10 দিব। আর তুমি যদি এত প্যারা নিতে না চাও, কারণ 10 বার বলে দেওয়া আছে কোশ্চেনে, তাহলে তুমি কি করো, এটা মুছে দাও, ঠিক আছে, এটা মুছে দাও, দিয়ে যে মুছে দিলা, এবার n = 10ও তুমি দিতে পারো, n = 10 দিয়ে দেখো, এই যে n = 10 দিতে পারো, দিয়ে তুমি কোডটারে রান করতে পারো। আবার n এর মান এখানেও তুমি 10 দিয়ে দিতে পারো, এখানে রান করাইতে পারো, এই যে বিল্ড রান, ঠিক আছে, এই যে 10 বার আই লাভ ইউ আসছে। আবার তুমি যদি চাও, আরে ভাই নাম্বার তো দেওয়াই আছে, ওই যে কিছু স্যার যেটা বলে, আমি কি করব না, আমি n নিবই না, কারণ আমি তো 10 এখানে বসাই দিছি, এই যে 10টা এখানে বসানোই আছে, তাও যদি তুমি এখানে এই চালু করো, তাহলে দেখো যায় 10 বার আই লাভ ইউ আসছে। তার মানে তুমি দেখো আউটপুট কিন্তু সবভাবেই আসতেছে, তার মানে ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক কম। তুমি যদি নিয়মটা জানো, নিয়মটা যে এইভাবে কোডটা করতে হবে, তাহলে কিন্তু তোমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা একবারেই কম থাকতেছে, ঠিক আছে। একটু মাথাটা এইটুকু ভালো মতো খেয়াল রাখো। এরপরে তুমি যদি এখান থেকে আর কি বলার আছে, সবকিছু তো বলে দিলাম। এখানে তুমি যদি অন্য কিছু লিখতে চাও, সেই আসবে 100 বার 1000 বার, যা লিখবে ততবারই আসবে। গোটুর একটা কোড দেখি, চলো। গোটুর কোড রাখছিলাম তোমার জন্য, ওই যে ওই কোডটাই, এই যে এটা খুলতে হবে, খুললাম ওই কোডটাই, মানে যে তোমার গত ক্লাসের শেষের দিকে যেটা করাইলাম, ঠিক আছে। যে গোটুটা কিভাবে প্রিন্টএফটা আগে পড়ে কেন, এটা নিয়ে তোমরা যে ডাউট পড়বে, এই জন্য আমি এটা করে রাখছি, দেখো, ঠিক আছে। তাহলে এখানে যে কোডটা করে রাখছি একটু বুঝো। তো এখানে কি আছে, যে ইনক্লুড studio.h নিলাম, এই ফাঁকা ফাঁকা করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। আর কোডটা কিন্তু এই দেখো সেকেন্ড ব্র্যাকেট পরে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু নর্মালি কোডগুলো একটু শুরু হয়, একটু সাইড থেকে, একটু ট্যাপ দূরত্ব থেকে। আমরা খাতায় লেখার সময় সিরিয়ালে শার্ট করে লিখে ফেলি। তো এখন এখানে দেখো এই যে তোমার কি হয়েছে, যে এখানে যে আয়ের মান নিলাম, i = 1 বলে দিলাম। আমি এখানে বলছি, তুমি যদি এখানে বলে দাও কোনো সমস্যা নেই। ফরের সময় কিন্তু খালি খেয়াল রাখবো যে ফরের জায়গাতে আয়ের মানটা ভিতরে বলতে হয়, ওই যে ফরের ভিতরে বলতে হয়। কিন্তু এই অন্যান্য জনের বেলা যদি আয়ের মানটা এখানেও বলে দাও কোনো সমস্যা নেই, তাহলে আর এটা লিখতে হবে না। আর আমরা বলছি হোয়াইল দিয়ে বলছি আই 20 পর্যন্ত রান করতে পারবে, এবং প্রতিবারের জন্য আইটা প্রিন্ট হবে, এক এক করে বাড়বে। যে দেখছো প্রিন্টএফটা উপরে, দেন ও হলো নিচে, তারপরে হলো রিটার্ন 0 আমরা নিছি। রিটার্ন 0 না দিলেও যে কোড হয়, এটা আগে দেখছো তোমরা। তাহলে এই যে বিল্ড রান করো, তোমার কি আসছে দেখছো, 1 থেকে তোমার 20 পর্যন্ত চলে আসছে। কি দিয়ে আসছে, ট্যাব দূরত্ব দিয়ে আসছে, এই জন্য এই অবস্থা। তুমি যদি এখানে কি দাও, n দিয়ে দাও, তাহলে আবার নিচে নিচে চলে আসবে। তো এই হলো কাজ, কথা বুঝে আসছে, এই হলো তোমার মেইনলি কাজ। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে আমি এখানে বলে দিলাম। তো কোড তুমি এভাবে করলে, এটাই হলো মানে মেইন মডেল। আর তোমার এটা হলো কিসের জন্য, কোনো সংখ্যাকে মানে কোনো সংখ্যা পর্যন্ত প্রিন্ট করার জন্য, বা তোমার ওই যে কোনো লেখায়, যে এখানে মনে করো প্রিন্টএফে এগুলো তুমি চাও না, ঠিক আছে, ভালো লাগতেছে না, তাহলে তুমি কি প্রিন্ট করবা, 20 বার মনে করো যে আইসিটি প্রিন্ট করবা এটা দিয়ে, ঠিক আছে, গোটু দিয়ে আইসিটি প্রিন্ট করবা, গোটু দিয়ে। তাহলে আইসিটি লিখে দাও এখানে, ICT,
তাহলে এই যে 20 বার আইসিটি প্রিন্ট হয়ে যাবে। এখন এই যে আইসিটি লিখছো, তাহলে এই লেখাটা প্রিন্ট করার সময় মজার ব্যাপার কি, তোমার কোনো নিয়ম মানতে হয় না, পার্সেন্টেজ দিতে হয় না, কিছু দিতে হয়, শুধু এরকম দুটো কোটেশনের ভিতরে লিখে দিলেই হলো। এবার তুমি বিলটা রান করে দাও, তাহলে দেখো এই যে আইসিটি প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমরা কি ভুল করছি, আমরা ভুল করছি হলো আমরা কিছু দিই না। এই যে তোমার না আর ভুল করে আরো ভালো হয়েছে, বুঝাই দিতে পারতেছি। দেখছো এই হিজিবিজি চলে আসে আউটপুটটা, কি না দিলে ওই যে টি বা এন না দিলে। এখন তুমি জানো তোমার কোশ্চেনে কোনটা দেওয়া আছে, নিচের লাইনে নিউ লাইন থাকলে তুমি নিউ লাইন দিয়ে দিবা। ঠিক আছে, নিউ লাইন থাকলে তুমি নিউ লাইন দিয়ে দিবা, তাহলে এই যে নতুন লাইনে চলে আসবে সবাই। আর এই যে দেখছো সুন্দর হয়ে নতুন লাইনে চলে আসছে, নতুন নতুন লাইন নিয়ে। আর তুমি যদি চাও যে এখানে টি দিবা, তাহলে ট্যাবগুলোতে দিয়ে আসবে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এই হলো তোমাদের কাজ। চলো আমরা ক্লাসে ফিরে যাই। এখন আমরা এমন একটা টপিক পড়বো যেটা তোমাদের ম্যাক্সিমাম রাইটারের বইতে যে জিনিসটা নাই, গাইড টেস্ট পেপারও তেমন একটা নাই, এবং তোমাদের বোর্ড কোশ্চেনও তেমন একটা এটা আসে না বলতে মনে হয় আমি দেখিই নাই। ঠিক আছে, তো এখন কথা হলো এই টপিকটা আমি তোমাদের কেন পড়াবো। এই টপিকটা পড়ানোর কারণটা হলো তোমাদের হাতে গোনা কয়েকটা কলেজ, যেহেতু তোমরা টোটাল বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো ফলো করো, হাতে গোনা দু একটা কলেজে দেখা যায় টিচাররা বলে যে তুমি আমাকে ফর দিয়ে মানে ওই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট যেটা আমরা আগে শিখছি যেটা অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখে আসছি যে এই টাইপটা, এখন স্যাররা বলে যে তুমি আমাকে ডু হোয়াইল দিয়ে করে দাও তো অ্যালগোরিদম ফ্লোচার্ট, বা তুমি আমাকে গো টু দিয়ে করে দাও তো। এটা জাস্ট একটা পেরেশানি করার জন্য। তো এই পেরেশানিটা থেকে তোমরা যাতে মুক্তি পাইতে পারো, বা এরকম যদি কোনো কোশ্চেন পরীক্ষা দিয়ে দেয় এরকম আসে না। আমি ফার্স্টে বললাম যে দিস ইজ একবার লেস ইম্পর্টেন্ট এই টপিকটা, এখন যেটা পড়াবো জাস্ট গুটি কয়েক কলেজের জন্য, হাতে কোনো দুই একটা বইতে এরকম অ্যালগোরিদম ফ্লোচার্ট আছে, এই জন্য স্যার একটা পেরেশানি করে। আচ্ছা, তোমাদের জন্য আবার পয়েন্টটা লিখে দিছি যে আমরা এই টপিকটা পড়বো, এটার পরে কিন্তু আমরা যে 1 2 3 4 10 5 10 কি বলে 5 10 20 10 20 30 এরকম যে টপিকটা আছে বাংলাদেশ লেখা আইসিটি লেখা, ওইটার অ্যালগোরিদম ফ্লোচার্ট পড়বো। অ্যান্ড এটা সুপার ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবার আসছে। আর কন্টিনিউ ব্রেক এটা ছাড়া তোমার কি বলে নৈবিত্তিক আসেই না বোর্ডে। ঠিক আছে, তাহলে এটা এতটা ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা রিস্ক না নিয়ে একটু দেখো না, কারণ বোর্ডে তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্টলি চলে আসে অনেক কিছু নতুন। তাহলে চলো এটা টপিকটা আমরা পড়ি। তাহলে এখানে বলছে যে লুপ সাপেক্ষে অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা আমি একটু বুঝাইনি তোমাকে আসলে জিনিসটা কি। আমাদের যে অ্যালগোরিদম ফ্লোচার্টটা আছে তুমি যেটা শিখছো প্রথম থেকে, ওইটাই জানি তোমার মাথায় ফিক্স থাকে। কিছু কিছু রাইটারের বইতে তারা অ্যালগোরিদম এবং শর্টে লিখলাম, ঠিক আছে, যে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটাকে তারা দুইটা অংশে ভাগ করছে। ওকে, কিছু কিছু রাইটার তারা কয়টা অংশে ভাগ করছে? দুইটা, ফর এবং হোয়াইল এটাকে বলছে এক জাতের, আর হলো ডু হোয়াইল আর গো টু এটাকে বলছে আরেক জাতের। তাহলে ভালো করে একটু মাথায় একটু খেয়াল রাখো যে আমাদের কিছু কিছু রাইটার কি করছে, অ্যালগোরিদম আর ফ্লোচার্টকে তারা দুইটা অংশে ভাগ করছে। দুইটা অংশে ভাগ করে বলছে ফর আর হোয়াইল দেখতে একরকম হবে, আর হলো ডু হোয়াইল আর গো টু এটা দেখতে আরেক রকম হবে। আমি বারবার বলতেছি এই টপিকটা কিন্তু মাথায় গাইথা নিও না, এটা জাস্ট ফালাই দেওয়া টপিক, বলতেছি তাই। তো এখন এই যে দুইটাই বললো, এখন কথা হলো আমরা কিভাবে বুঝবো আমরা কোনটা শিখছি। আমরা যেটা শিখছি এই যে এখানে যে ছবিটা আসছে, অর্থাৎ আমরা এটাই তো শিখছি ফরের জন্য, তাই না? ছবিটা দেওয়া আছে, এইটাই হলো আমাদের ফর এবং হোয়াইলের জন্য। ওকে, এটা হলো কিসের জন্য? ফর এবং হোয়াইলের জন্য, যেটা তোমরাই শিখছো, এবং এইটাই হলো বেস্ট, এবং এটাই বোর্ডে আসে, এটাই সবকিছু। ঠিক আছে, এটাই মাথায় ভালো মতো সেট করে রাখো। এইবার তুমি যেহেতু এটা জানো, তাহলে একটু মাথায় আইডিয়া থাকলো যে তুমি আসলে কোন অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছো, ফর আর হোয়াইল। তাহলে আরেক টাইপ কোনটা? আরেক টাইপ হলো ডু হোয়াইল গো টু। এটা খুব রেয়ারলি দেখা যায়। এটা কিভাবে আসে দেখো, যদি তোমাকে প্রশ্নে বলে দেয় যে তুমি এই কোডটার, ঠিক আছে, যেমন এটা একটা কোড, বেসিক কোড আমি তোমাকে দিলাম যে 2 + 4 + সামথিং, তো এই কোডটার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট করো হলো, এই কোডটার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট করো হলো তুমি কি দিয়ে? ডু হোয়াইল অথবা গো টু দিয়ে। তাহলে এই দুইটা টাইপ আবার একই। যদি তোমাকে ডু হোয়াইল দিয়ে করতে বলে তাও তুমি এই টাইপের করবা, যদি গো টু দিয়ে করতে বলে তাও তুমি এটা দিয়ে করবা। যেমনটা ওই ছবিতে ফরের জন্য করতে বললেও ওইটা, ঠিক আছে, যেটা আমরা আগে শিখছি, হোয়াইলের জন্য করতে বললে ওই আগে আমরা যেটা শিখছি ওইটাই। কথা বুঝে আসছে? তাহলে লাক বাই চান্স যদি তোমাকে দেয় যে ডু হোয়াইল বা গো টু দিয়ে তুমি অ্যালগোরিদম ফ্লোচার্ট করে দাও, যেটা কখনোই আসে না, ঠিক আছে, কখনোই আসে না, লাক বাই চান্স যদি অ্যাক্সিডেন্টলি চলে আসে, তাহলে এইটা তুমি একটু মাথায় রেখে দিবা। তো আমি এখানে শর্টে লিখছি, এটার ফুল মিনিং তোমরা সবাই জানো, তো এটাও আমি একটু শর্টে লিখছি, এটার ফুল মিনিং তোমরা সবাই জানো। তো আমি ফুল মিনিং মানে তুমি যদি একটু বাংলায় বড় করে লিখতে চাও এটা তোমার ব্যাপার। তো এখন কথা হলো এটা কেন ফর, এটার নামটা কেন তোমার ডু হোয়াইল এবং গো টু পড়ে, এটার নাম, ঠিক আছে। তাহলে এটার নামটা কি? এটার নামটা পড়তেছে হলো, আচ্ছা এইভাবে না লিখি,
ছোট হাতে লিখি ডু হোয়াইল আর কি গো টু। তাহলে এইটা আমাদের কেন ডু হোয়াইল আর গো টুর ভিতরে পড়তেছে সেটা আমরা একটু দেখি। অথবা গো টু বুঝো, ডু হোয়াইল দিয়ে করতে বললো এটাই করবা, এই টাইপেরই করবা, গো টু দিয়ে করতে বললো এই টাইপেরই করবা। যদি বলে যদি 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 তাহলে এখন আমাদের কাজটাকে দেখো। ডু হোয়াইলে করতে আগে দেখো যে আমাদের প্রথমে ছিল হলো আমরা সাধারণ কাজগুলো করছিলাম ডিক্লারেশন পার্ট পর্যন্ত, তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের এস এর কাজ আয়ের কাজ করছি, পরে ডু ডু বলে বলছে যে এই কাজগুলো করো, হোয়াইল এই যে কন্ডিশনটা ছিল একবারে নিচে, তারপরে আমাদের শেষ। গো টুটা আমরা গত কোড পর্যন্ত দেখছি এই দুইজন কিন্তু জাত ভাই একই রকম টাইপের, দেখো এই যে এই দুজনের স্ক্যানের পর্যন্ত সেম টু সেম থাকতেছে। তারপরে এই যে তোমার ডিক্লারেশন পার্ট পর্যন্ত, এই যে ডিক্লারেশন পার্ট একবার এই পর্যন্ত তোমার সেম টু সেম থাকতেছে। দেন এখানে শুধু এই যে ডু এর জায়গায় কি আসছে যে ইআইএস মানে যে লেভেল নেমটা, যে লেভেল নেম দিয়ে আমরা এখানে কি লিখি সূত্র স্টেটমেন্টটা লিখে দিই। তারপরে আমাদের সূত্র স্টেটমেন্টের পরে আছে ইনক্রিমেন্ট, এই যে সূত্র স্টেটমেন্ট পরে ইনক্রিমেন্ট, এই যে ইনক্রিমেন্ট, তারপর ইফ দিয়ে কন্ডিশন, দেন গো টু, ওইখানে আবার গো টু কোথায় যাবে তুমি, গো টু চলে যাবে ইআইএসে। আর এখানেও কি, আর এখানে ছিল হলে এটা ঘুরতে থাকবে, এই যে ডু দিয়ে এই কাজগুলো ঘুরছে। তাহলে এই দুইজনটা কি মোটামুটি একই রকম ছিল, তাই তো? তাই এদের যেই অ্যালগোরিদম ফ্লোচার্টটা এই টাইপেরই থাকবে, অর্থাৎ এই সিরিয়ালটা মেনটেন করবে। দেখো আমরা কি কি নিয়ে কাজ করতেছি, ইনপুট কাকে লাগবে, এন কে, এই যে এন এর কাজ করলাম। এরপরে কি ইনপুট নিলা, ইনপুটের কাজ করলা। এরপরে কি এই যে দুইজন আছে, তুমি এখানে বাংলায় যদি লেখো তাহলে এস এর মান এস সমান সমান 0 এবং আই এর মান আই সমান সমান কি করে 2 ধরে, ঠিক আছে? তুমি এটা লিখতে পারো, বাংলা কিন্তু শিখাইছি ভাই, আর ক্লাস বড় করবো না, তুমি ওইভাবে বাংলা লিখতে পারো যেটা তুমি ফরে শিখছো ওই টাইপেরই বাংলা। এরপরে আমাদের সূত্র স্টেটমেন্ট, এই যে সূত্র স্টেটমেন্ট, এই যে সূত্র স্টেটমেন্ট, সূত্র স্টেটমেন্ট, সূত্র স্টেটমেন্ট। এরপরে কি এই যে ইনক্রিমেন্ট, এরপরে এই যে তোমার ইনক্রিমেন্ট, এই যে তোমার ইনক্রিমেন্ট। এখন কেউ যদি কোনো মহৎ ব্যক্তি যদি তুমি এই কাজটা করো যে আমি এই দুইটার এক ঘরে লিখে দিব, তুমি যদি এইভাবেও লিখতে চাও যে আমার এই দুইটা এক ঘরে থাকবে, এটা নিয়েও কোনো মারামারি নেই, এই দুটো এক ঘরে থাকতে পারে, মানে একটু চাপায় লেখো, আমি তো জাস্ট দুইটা মিলাই দিলাম, ঠিক আছে? তো অনেক রাইটার এইভাবে লেখে তাই লিখলাম, তো এই দুইটা এক ঘরেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে দিলাম যাতে আর একটু ক্লিয়ারলি তোমাদের বোঝা যায়। তাহলে এই যে তোমার ইনক্রিমেন্ট পর্যন্ত গেল, এই যে কন্ডিশন, এই যে কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে আবার কোথায় গেছে, ফিরে কোথায় চলে গেছে, উপরে চলে গেছে। আর উপরের এটা কয় নাম্বার, এটা হলো 4 নাম্বার স্টেপ, 1 2 3 4 নম্বরে চলে গেছে, ঠিক আছে? তাই এটা যদি হয় তাহলে গো টু কোথায়, 4 নাম্বার। আর যদি এটা হয় তাহলে যে ডু হোয়াইলের জন্য এই সেমই থাকবে যে আমরা 4 নাম্বারে যাব। দেন তোমার এই যে কন্ডিশনের পরে কি, কন্ডিশনের পরে হলো এসকে প্রিন্ট করছে, প্রিন্ট, কন্ডিশনের পরে কি এসকে প্রিন্ট করছে, প্রিন্ট। তাহলে এইখানে যা করছে এটাই এবার এইখানে। এইবার আল্লাহর রাস্তে কোনো মহৎ ব্যক্তি, শুধু এটার জন্য না, এটা তো মানে পরের টপিক, পরেও যে আমরা কাজ করে আসছি ওইখানেও খেয়াল রাখো যে কেউ মানে এই কোশ্চেন করো না তোমরা। আল্লাহর রহমতে যারা বুঝো তারা তো আর মানে কোর্স কেনার পরে কোনো সমস্যা করো না। অধ্যায় 4 তো বিপুল পরিমাণ জয়েন করছেই, ওরা তো করতেছে, তোমরা জয়েন করতে পারো যারা আসো। তো এখন কথা হলো যে বেশিরভাগই তোমরা মানে আর কিছু কি বলে যে জ্বালাও না, যে ছোট ছোট কোশ্চেন, এমন কোশ্চেন কেউ করে বসে কিছু কিছু স্টুডেন্ট, মানে আমি বলি যে আমি কি পড়াইলাম এরকম মনে হয়। তো এত ক্লিয়ার করার পরে তারপরে ওরা বলে যে ভাই স্যার অনেক ভালো পড়াইছেন কিন্তু আমার এটা জানি কেমন লাগতেছে। এখন এরকম কোশ্চেনও তোমরা করতে পারো যে স্যার এই তীর চিহ্ন আমার ক্লাসে এদিক দিয়ে দিছে। এখন এই কোশ্চেন আমি থাকি ব্যস্ত, প্রচুর পরিমাণ ব্যস্ত থাকে, এই কোশ্চেনগুলো যে যখন আসে কিছু কিছু কোশ্চেন তখন দেখো নিজেরা কন্ট্রোল করতে পারি না, অনেক মানে বিরক্ত লাগে যে আরে কার জন্য কি করতেছি। তো এই জিনিসগুলো নিয়ে ভাই মারামারি করো না যে তীর চিহ্ন এদিক দিয়ে দিছে না তীর চিহ্ন এদিক দিয়ে দিছে, স্যার ইয়েস আপনি নিচে লিখছেন, আমার স্যার তো উপরে লিখছে, এইগুলো কিছু না রে ভাই। তোমার প্রথম থেকে শেখানো হচ্ছে যে জিনিসটা ফরম্যাট একটা, তুমি এই ফরম্যাটে করলেই জাস্ট ডান, ঠিক আছে? এগুলো নিয়ে জানি কখনো মানে নিজে বিরক্ত হয়েও না, আমাকেও পাগল বানায় ফেলাও না। তাহলে এই সেম জিনিসটারে আমরা এখানে আবার করছি। তাহলে কি আমরা স্টার্ট এটার বাংলা লেখা শুরু করলাম, ইনপুট এন এর মান গ্রহণ করি, এস এর মান 0 এবং আই এর মান 2 ধরে, ঠিক আছে? তারপরে কি আমাদের এই দুইটা লিখে দিলাম। তারপরে কি যদি, এখানে আবার তুমি লিখতে পারো যদি, বাংলা লিখবা যদি, বা এখানে তুমি লিখতে পারো কি যদি, আচ্ছা যদি লেখো ইফ বা ইজ, তাহলে কি এটা হলে গো টু স্টেপ 4। তাহলে বাংলা যদি লেখো যে যদি এটার ক্ষেত্রে কি হবে যে ফিরে যাবে কোথায় বা রিপিট করবে কি স্টেপ 4 বা ধাপ 4। তারপরে কি এফ এর মান ছাপাই, তারপরে কি এন্ড। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, যদি তোমাকে বাধ্য করে দেয়, বলে দেয় যে ডু হোয়াইল এবং গো টু দিয়ে কি করো, অ্যালগরিদম ফ্লোচার্ট করো, তাহলে এই ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে এবং এই সকল এই টাইপের যেগুলো শিখছো ওইটা ওই ফরম্যাটে তুমি ফালাই দিতে পারবা। এটা এখনো আসে নাই, মেবি আসলেও মানে চোখেই পড়ে না এরকম একটা অবস্থা। সো এই জিনিসটারে লেস ইম্পর্টেন্ট হিসেবে খাতার কোনায় খালি রেখে দাও, বিপদে কাজে দিবে। এছাড়া আর এটা নিয়ে ঘাটাঘাটি করার কিছু নাই, যা শিখাইছি এর আগ পর্যন্ত দ্যাট ইজ পারফেক্ট ফর ইউ।
ওকে, তাহলে চলো এবার আমরা আমাদের পরের টপিকে যাই। আচ্ছা, একটু আগে পর্যন্ত তুমি যা পড়ছো ওইটা ওই পর্যন্তই কিন্তু শেষ, আর ওইটাকে নিয়ে ঘাটাঘাটি করো না, অর্থাৎ অ্যালগরিদম ফ্লোচার্টটার যে ঝামেলাটা ওইটা ওই পর্যন্তই শেষ করে দাও, ঠিক আছে? তোমাদের মেইনলি যেটা দরকার ওটা হলো অ্যালগরিদমের আমরা বেসিক মডেল যেটা আগে শিখছি ওইটাই মেইন, এবং এখন যেটা শিখবো সেটা হলো মেইন। মাঝখানে আমি তোমাকে কি বললাম, যদি পরিপূর্ণ কোডের জন্য যদি 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 তোমার কি থাকে যে গো টু বা ডু ফাইলের কথা বলে, তখন তুমি একটু পরিবর্তন করতে পারো। বাট আমরা এখন যেটা শিখবো সেটা হলো আমাদের এই যে এই 1 2 3 4 ডট 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 এন 10 20 30 জোর বিজোর লিখছি কেন ওটা আমি একটু পরে বলে দিব। তারপরে হলো বাংলাদেশ আইসিটি, এই ধরনের জিনিসগুলো প্রিন্ট করার জন্য যে অ্যালগরিদম ফ্লোচার্টটা লাগে সেটা আমরা এখন বর্তমানে শিখবো, এবং এইটাকে আর ঘাটাঘাটি করবো না মাস্ট, কারণ এই জিনিসটা আসে একবারে কম, যদিও এটার কোডটা আসে, অ্যালগরিদম ফ্লোচার্ট তেমন একটা দেখা যায়ই না ধরতে গেলে, একবার মেবি এটা আসছে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে ঘাটাঘাটি করো না। তো এইটার একটা বেসিক মডেল শিখে রাখো, কারণ যেহেতু এটা একবারেই আসে না অ্যালগরিদম ফ্লোচার্টটা, কিন্তু কোডটা অনেক আসে, ঠিক আছে? তো এইটার একবারে বেসিক মডেলটা শিখো, এই মডেলটাই তোমরা যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে, ঠিক আছে? আর অন্য কোনো এর থেকেও যদি ভালো কোনো মডেল পাই তোমাদের জন্য আমি দিয়ে দিব না, কারণ এটা তো বইতে তোমাদের ম্যাক্সিমাম আমি বই যেগুলো দেখছি এটা নাই, ঠিক আছে? এটা আমি নিজে বানাইছি বা আমার নিজে দেওয়া আর কি তোমাদের জন্য। তাহলে একটু কষ্ট করে যেটা বললাম যে এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করবো না, এটাই বেসিক মডেলটা শিখবা, ঠিক আছে? এটাই হলো তোমাদের বেসিক মডেল, কিসের জন্য? এই ধরনের কাজের জন্য। তাহলে চলো একটু দেখি আমরা, দেখো 1 2 3 4 5 ডট 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 এন, এটার জন্য আমরা যেটা করছি এটা হলো অ্যালগরিদম, এটা হলো ফ্লোচার্ট। এখন কথা হলো যে আমি আগে অ্যালগরিদমটা না বোঝাই, তোমাকে ফ্লোচার্টটা বোঝাই, কারণ তুমি আগে থেকেই জানো যে ফ্লোচার্টটা বোঝানো একটু সহজ। তাহলে দেখো, মনে করো এন এর মানটা তুমি আগে এটা একটু তুলে নিতে পারো, কষ্ট করে এটা একটু তুলে নাও খাতায় বা স্ক্রিনশট দিয়ে রাখো যেটা তুমি খাতায় তুলবা। এবার আমি তোমাকে বোঝানো শুরু করি যাতে তুমি বুঝতে পারো, আমি একটু দাগাদাগি করবো। তাহলে মনে করো যে আমি এন এর মানটা আমি মনে করো 5 নিলাম, ঠিক আছে? এন এর মান 5 নিলে কি হচ্ছে দেখো, যে এন এর মানটা আমি 5 ধরলাম, তাহলে প্রথমে আয়ের মানটা আমি 1 সেট করে দিলাম, এস বলে কেউ নাই, সো আয়ের মানটা 1 সেট করে দিলাম, যে আমার শুরুটা কই থেকে, আমার শুরুটা হলো 1 থেকে, ঠিক আছে? শুরুটা হলো 1 থেকে, যে আমার 1 2 3 4 ডট 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 এন, আর এন এর মান কত নিছি 5, তার মানে আমার এটা আউটপুট আসতে হবে কি, এই ডট 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 না 1 2 3 4 5 আসতে হবে। তো এটা আমরা আসে কিনা আমরা একটু মিলাই দেখি, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে আয়ের মানটা ফার্স্টে যে ইনিশিয়ালের যেই 1টা আছে সেই 1টা দিয়ে আমরা এটাকে সেট করে দিলাম। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো যে আয়ের মান 1 নিয়ে সে নিচে আসবে, এন এর মানটা কত, এন এর মানটা হলো 5, এটা বাইরে লিখলাম, আর আয়ের মানটা কত 1। তাহলে আমাদের এই শর্তটা এখন সত্য। সত্য কেন? কারণ আয়ের থেকে এন এর মানটা এখনো বড়। সত্য হলে কি হবে দেখছো, সত্য হলে লিখছি আমরা এটা নিচে যাবে, আইকে প্রিন্ট করে দিবে, তার মানে আয়ের মান কত 1, তাহলে 1কে প্রিন্ট করে দিল, ঠিক আছে? 1কে প্রিন্ট করার পরে সে আবার 1 এর সাথে আয়ের মানের সাথে 1 যোগ করলো, অর্থাৎ আয়ের মানে এখন হয়ে গেল 2 হলে আবার এই যে এখান থেকে উঠে এখানে আসলো, দেন এখানে এবার কি, এখানে এবার বসবে হলো কত 2 বসবে, ঠিক আছে? তাহলে এখানে বসলো কত 2। এবার 2টা কি, এই 2টা কি, যে আয়ের মানটা 2 আমি একটু বাইরে লিখতেছি যাতে বুঝতে পারো, ঠিক আছে? এই জায়গায় 2 আর এখানে কত 5, 2 কি এখনো এন এর থেকে ছোট, ঠিক আছে, বা সমান? তাহলে হ্যাঁ, এখনো পর্যন্ত 2 এন এর থেকে ছোট, তার মানে ইয়েস মানে এবার কি হবে 2 প্রিন্ট হবে, এবার কি হবে 2 প্রিন্ট হবে, ঠিক আছে? 2 প্রিন্ট হওয়ার পরে আবার 2 এর মান 1 বাড়বে, বেড়ে 3 হয়ে যাবে, 3 হয়ে আবার উঠা এখানে আসবে, আইসা এবার বসবে কি এই জায়গাটায়, এবার এইখানে আসলে কিন্তু এইখানে বসতেছে যে আয়ের জায়গায়, ঠিক আছে? তাহলে আমি জাস্ট বাইরে লিখতেছি, তাহলে এবার বসলো কত 3 বসলো। 3 কি এখনো ছোট? হ্যাঁ, তাহলে 3 প্রিন্ট হবে, তাহলে যে 3 প্রিন্ট হইলো, দেন আয়ের মানটা কি করবে আরো 1 বাড়বে, তাহলে 4 হলো, 4 নিয়ে আবার উপরে আসলো, তাহলে এবার 4 বসবে, ঠিক আছে? 4 বসার পরে এখনো 5-এর থেকে এটা ছোট, তাহলে নিচে যাবে, 4 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হইলো, দেন আবার 1 বাড়লো, কত হয়ে গেল 5 হয়ে গেল, 5 নিয়ে আবার উপরে আসতেছে, 5 কি এই যে আয়ের মানটা এর থেকে ছোট হইতে হবে বা সমান হইতে হবে, তাহলে এখনো পর্যন্ত কি এটা 5, এখনো পর্যন্ত এটা কি সমান আছে, সমান মানে আবার নিচে আসবে, দেন প্রিন্ট হবে কি আই মানে কত 5, দেন আবার কি হবে আয়ের মান 6 হবে, 6 হয়ে উপরে ওঠা আবার যাবে, এখানে এসে 6 বসবে, ঠিক আছে? মানে এখানে বলতে যে এই জায়গায় এসে 6 বসবে, আর এখানে কি 5 আছে, তাহলে 6টা এখন কি হলো 5 থেকে বড়, তাহলে এই শর্ত আর মানে না মানে নো মানে ইন্ড, শেষ হয়ে গেল। তার মানে দেখছো যে 5 পর্যন্ত যে শেষ হয়ে গেছে, তাহলে এটা এইভাবে কাজ করে, ওকে? তাহলে এই জিনিসটাকে আমরা তাহলে কি করতেছি, এই জিনিসটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, যে আমরা ফার্স্টে কি করলাম, শুরু করলাম, আমি এটার ইংলিশটা লিখছি, বাংলাটা বলে দিচ্ছি, তোমরা চাইলে বাংলাটাও লিখতে পারো কেউ। তাহলে আমি এখানে কি বললাম, শুরু করলাম বা শুরু করি, তারপরে কি এন এর মান
কি n এর মান গ্রহণ করি, ঠিক আছে, ইনপুট n মানে n এর মান গ্রহণ করি, i এর মান i সমান সমান 1 ধরে, ঠিক আছে, i সমান সমান 1 ধরে। এরপরে কি যে আমরা বললাম ইজ, এই যে শর্তটা এটা যদি মানে তাহলে গো টু স্টেপ 5। স্টেপ 5 এ কি আছে দেখো, প্রিন্ট i। তাহলে যদি এটা মানে তাহলে এই প্রিন্ট i তে যাবে, ঠিক আছে। এটা যদি মানে এই গো টুটা আবার মিলাই দিও না, এটা কিন্তু জাস্ট লেখা, তুমি বাংলায় লিখতে পারো যে যদি এটা হয় তাহলে কোথায় যাও, ধাপ 5-এ যাও, তাহলে তুমি এই যে ধাপ 5-এ যাও, ঠিক আছে। আর অথবা মানে যদি না মানে অর, ঠিক আছে, অর গো টু স্টেপ 7। যখন মানে নাই, এটা যখন মানে নাই, এখানে কি হয়ে গেছিল 6 হয়ে গেছিল, আর এখানে কি আসছিল 5 আসছিল, তখন এটা যখন অসত্য হয়ে গেল মানে মিথ্যা হয়ে গেল, তখন কি হয়েছে নোতে যায় কি হয়ে গেছিল, ইন্ড হয়ে গেছিল না। তাহলে যখন মানে নাই তখন নোতে যায় কোথায় গেছিল, ইন্ডে গেছিল, তাই না। তাহলে যখন এটা যদি হয়, এটা যদি সত্য হয় তাহলে কোথায় যাবে, 5-এ যাবে, অর্থাৎ এটা হইলে 5-এ যাবে। 5-এ যায় কি করতেছে, আইকে প্রিন্ট করতেছে, 5-এ যায় যে আইকে প্রিন্ট করতেছে। আর যদি না হয় অর মানে যদি না হয়, ঠিক আছে, তাহলে গো টু স্টেপ 7, অর্থাৎ স্টেপ 7-এ যে এটা যখন হবে না তখন নো, আর নো হলে কোথায় চলে যাবে, 7-এ ইন্ডে চলে যাবে, ঠিক আছে। আর এরপরে কি, যদি তোমার এখন 5-এ যায়, 5-এ গেলে পরে অটোমেটিক আবার কোথায় যাবে, 6-তেও যাবে। 5-এ যায় কি করতেছে, 5-এ যায় এটা প্রিন্ট করতেছে, প্রিন্টের পরে 6-তে যাবে। যদি 5-এ যায় যে এটা যদি সত্য হয় তাহলে 5-এ গেল, দেন কোথায় যাবে, এই যে এটা যাবে আবার সিরিয়ালে, আয়ের মানে 1 বাড়বে, ঠিক আছে। 1 বাড়ার পরে আবার গো টু কোথায়, এই যে 1 বাড়ার পরে গো টু আবার এখানে মানে কি গো টু আবার স্টেপ 4, আবার এই যে এখানে চলে আসবে, আয়ের মানটা 1 বাড়ায় নিয়ে এখানে এসে কি করবে, যাচ করবে যেটা হয়েছে কিনা। যদি হয় তাহলে আবার 5-এ যাবে, দেন এখানে যাবে, আবার এখানে যাবে, আর যদি না হয় তাহলে 7-এ যাবে, 7-এ যায় শেষ করে দিবে। তো যদি যারা একটু দুর্বল, তাদের একটু হার্ড লাগতে পারে, তারা এই বেসিক মডেলটা যা শিখে নাও, তুমি এখান থেকে চেঞ্জ করে যে কোনো জিনিসটা করতে পারবা। তাহলে এখন যদি তোমাকে বলে যে বাংলাদেশ লেখাটা 5 বার প্রিন্ট করো, বাংলাদেশ লেখাটা কি করো, 5 বার প্রিন্ট করো, ঠিক আছে। তোমাকে যদি এটা বলে দেয় তাহলে তোমার কাজ কি, তুমি এখানে বলে দিবা যে n সমান সমান 5, ঠিক আছে। আর এখানে তুমি কি লিখবা, বাংলাদেশ লিখে দিবা, প্রিন্ট বাংলাদেশ। আমি ছোট করে লিখলাম, তুমি বড় করে লিখবা, প্রিন্ট বাংলাদেশ। তাহলে এখানে আবার কি আসবে, এখানে আবার প্রিন্ট আয়ের জায়গায় কি চলে আসবে, প্রিন্ট বাংলাদেশ, ঠিক আছে। ছোট করে লিখলাম। আবার যদি তোমাকে বলে যে কি প্রিন্ট করো, আইসিটি লেখাটা প্রিন্ট করো, তাহলে তোমার এখানে প্রিন্টে কি হবে, প্রিন্টে হবে হলো আইসিটি, আর এখানে হবে কি প্রিন্টে আইসিটি। আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট হবে, তাহলে 5 বার। 50 বার বললে তাহলে তোমার কি হবে, 50 থেকে শুরু হবে। তাহলে আমি n এর মান কি, সরি শুরু হবে না, সরি দুঃখিত, তখন আমার n এর মান কত হবে, n এর মান হয়ে যাবে 50, ঠিক আছে। দেন আমার আইসিটি লেখাটা 50 বার কি হবে, তোমার 50 বার প্রিন্ট হবে। আবার 1 থেকে 50 পর্যন্ত যদি করতে বলে তাহলে এখানে আবার কি আই, এখানে আবার কি আই। এবার তোমার যদি মেবি ঢাকা বোর্ড 23-এ আসছে, মেবি স্মার্ট লেখাটা প্রিন্ট করো n সংখ্যক বার বা সামথিং কিছু একটা। তো এখন যদি স্মার্ট লেখা প্রিন্ট করতে বলে তাহলে এখানে কি লিখবা, যতবার বলছো ওইটা এখানে, আর তুমি এখানে কি করবা, এখানে স্মার্ট, প্রিন্ট স্মার্ট। তুমি যদি তোমার নাম বলে যে তোমার নামটারে 20 বার প্রিন্ট করে দেখাও, তাহলে আমার 20 বার যদি বলে তাহলে n এর মান 20 হয়ে যাবে। এটা 1 থেকেই শুরু হবে, ঠিক আছে, এক এক করে বাড়বে। তুমি শুধু প্রিন্টে কি লিখবা, প্রিন্টে লিখবা হলো তোমার নামটা, ঠিক আছে। তাহলে যত বলবে তুমি এখানে অত রাখবা। এবার যদি তোমাকে বলে যে এটা করে দেখাও, তাহলে ভালো করে বুঝছো, এখানে কিন্তু শুধু প্রিন্ট বিডি, প্রিন্ট আইসিটি এগুলোই না, তুমি যা প্রিন্ট করতে বলবে তাই দিতে পারবা। তবে যদি কিছু প্রিন্ট করতে বলে যে বাংলাদেশ প্রিন্ট করো 10 বার, আইসিটি প্রিন্ট করো 20 বার, অথবা তোমার নাম প্রিন্ট করো 50 বার, অথবা স্মার্ট যেটা আসছে 2023-এর দিকে, ঠিক আছে, তাহলে এরকম যদি কিছু আসে তাহলে তুমি কি করবা, তখন কাউন্টিংটা রাখবা হলো এইটাই, i = i+1, আর i হলো 1 থেকে শুরু হবে, এটাই রাখবা। কত পর্যন্ত যাইতে বলছে ওইটা এখানে বসাই দিবা, আর যেটা প্রিন্ট হবে ওইটা এখানে বসাই দিবা, যাই হোক না কেন, যা প্রিন্ট করতে বলবে প্রিন্ট দিয়ে এখানে বসাই দিবা। কোডেও সেম, কোডেও তুমি ওই কাজটাই করবা, ঠিক আছে। প্রিন্টএফের ভিতরে শুধু এটা বসাই দিবা, আর এই কন্ডিশন, ইনক্রিমেন্ট, ইনিশিয়ালাইজেশন, এই জিনিসগুলো তুমি কোডেও ঠিক রাখবা, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে এখানে যদি চিনো তাহলে এখানেও সেম জিনিসটাই বসবে, থিম এইটা, যেখানে যেটা বসানো মানে যেখানে যেটা দরকার সেখানে এটা বসাই দিলেই হবে। এইবার একটা জিনিস তোমাকে আমার বলা বাকি থেকে যায়, জোড় বিজোড় সংখ্যা। তো এই জিনিসটা একটু বলার আগে আরেকটা বলি, মনে করো তোমাকে এটা বললো যে 10, 20, 30, 40 ... n,
এটা যদি তোমাকে বলে, ঠিক আছে, তাহলে তোমার n ই তো বলছে, কোনো মান দেওয়া নাই, তাহলে এটা n ই থাকবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই। n এর জায়গায় 500 দেওয়া থাকলে 500 বসায় দিতাম, সমস্যা নাই। তো আমি কিন্তু একটা করে কমপ্লিট করতেছি, একসাথে দুইটা করে করা খুব টাফ হয়ে যায়, তোমরা একটু কষ্ট করে বসায় নিও বা শিখে নিও। তাহলে nটা আমি বললাম যে n থাকলো, আমার শুরু হয়েছে কত থেকে, 10 থেকে। তাহলে আমি এবার কি করব, আমার এখানে শুরু যেহেতু 10 থেকে, আমার এখানে লিখতে হবে কি 10। এবার কন্ডিশন যা আছে তাই থাকলো, ঠিক আছে। থাকার পরে তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার কি আছে, প্রিন্ট i, কারণ আমার i প্রতিবার লাগতেছে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আর এখানে কি, এখান থেকে এখানে যাওয়ার জন্য কত লাগতেছে, 10 করে বাড়তেছে, 10 করে বাড়তেছে, 10 করে বাড়তেছে। তাহলে আবার এখানে কি i + 10। তাহলে আমার যদি এখানে থাকতো 5, 10, 15, তাহলে বুঝতেই পারতেছো শুরু হবে 5 থেকে, আর বাড়বে কত করে, 5 করে বাড়বে। আমার যদি এখানে থাকতো ওই যে গত কোডে যেটা করছো, মনে করো 50 থেকে 70, তোমার মনে করো 250 দেওয়া আছে, 250, 249 এরকম দেওয়া আছে, 248 এটা দেওয়া আছে। তাহলে এটা আবার কি ডিক্রিমেন্ট, তাহলে ডিক্রিমেন্টের জন্য তোমার ইনিশিয়াল হলো 250 দিবা, ইনিশিয়াল n আছে, মনে করো n আছে, তাহলে n ই থাকলো। এবার তুমি ইনিশিয়ালে দেখবা কি, এই যে 250টা লিখবে ইনিশিয়ালে, এই চিহ্নটা তখন কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, আর এখানে ডিক্রিমেন্ট i = i - 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে তখন মাইনাস হয়ে যাবে, আর এই প্রিন্ট তো i থাকবে কারণ সংখ্যা, তাই না। তাহলে এই হলো কাজ। এখন কথা হলো, আমি একটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছি, সেটা হলো যে কিছু কোডে বা তোমরা কিছু টেস্ট পেপারে দেখবা যে এই কোডগুলা, এটা মনে করো নরমালি মানে রেখে দিলাম, কোনটার জন্য, এটার জন্যই রাখলাম মনে করো, ঠিক আছে। এটার দিকে না থাকে, এটা কম থাকে, এটা দিয়ে বুঝাইতে ভালো লাগে। তো মনে করো যে তোমরা দেখলা যে কোনো জায়গায় কোড এরকমই 1 2 3 4 5 ... মনে করো n পর্যন্ত যাবে, ঠিক আছে, n পর্যন্ত যাবে, এরকম একটা কোড। এখন ওইখানে যাই দেখলা যে তুমি শিখছো হলো এইভাবে, কিন্তু ওইখানে আছে হলো এইটা, i > n, এটা আছে। তাহলে তুমি কিন্তু শিখছো যে যখন বাড়বে তখন আমি চিহ্ন দিব কোনটা, এইটা, কমলে চিহ্ন দিব কি, এইটা, কমলে দিব এইটা, কিন্তু ওইখানে বাড়ার জায়গায় এটা দিয়ে রাখছে। তখন তুমি খেয়াল করে দেখবা ওইখানে ইয়েসটা দিছে, এই যে ইয়েসটা দিছে হলো এইখানে, আর এই নোটা লিখছে হলো এইখানে, নো লিখছে এইখানে, উল্টা হয়ে যায়। তো তুমি কিন্তু প্রবলেমটা কি জানো, প্রবলেমটা হলো যে এই যে গাইডটা যে ফলো করতে যাও, গাইডের কয়েকটা কোশ্চেন দেখতেছো এরকম, আমি যেটা পড়াচ্ছি এইটা, কয়েকটা কোশ্চেনে আবার এই যে উল্টাটা ইউজ করছে। তুমি হ্যারাস হওয়ার কিছু না, আমি তোমাকে যেটা শিখাইছি দিস ইজ পারফেক্ট, এইটাই তুমি একটা নিয়ম ফলো করবা। কারণ গাইডে যখন তোমার কোশ্চেন সলভ করতে দেয় তখন এত বড় গাইড, এই টোটাল গাইডকে একজন লেখে না, এখানে টিচারদের গ্রুপ থাকে, যে যেইভাবে কমফোর্ট ফিল করে, যে যেইভাবে লিখতে পছন্দ করে, সে সেইভাবে লিখছে। কথা বুঝে আসছে? তো তোমারই কিন্তু এখন এই 10 নিয়ম নিয়ে ঘাটতে হবে না, তুমি জাস্ট একটা নিয়ম ফলো করবে এবং ওইটা দিয়ে কি করতে হবে, তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এই নিয়মটাই ফলো করো যে আমাদের বাড়লে, আমাদের বাড়ার সময় আমরা এইভাবে রাখবো, কমার সময় এইভাবে রাখবো, এবং ইয়েস এখানে, নো এখানে, এই জিনিসটা জানি একটু মাথায় থাকে বারবার, প্রায় সময় আমি তোমাকে রিমাইন্ড করাই দিই। এরপরে আসো জোড় বিজোড়। জোড় বিজোড়টা যদিও কোডে তোমাদের দেখা দেওয়ার দরকার ছিল, আমার খেয়াল ছিল না, তোমরা এখানে যা পরিবর্তন হয় কোডের জায়গাগুলো পরিবর্তন করলে হয়ে যাবে। মনে করো তোমাকে বললো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে জোড় সংখ্যা নির্ণয় করো। অদ্ভুত কোশ্চেন না? তাহলে এটা বললে তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হলো যে 1 থেকে 100 পর্যন্ত বলে দিছে না, তাহলে n কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত। 1 থেকে 50 পর্যন্ত বললে এটা একটু জায়গা দিই, n = তখন কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে, ঠিক আছে। যদি তোমার কি হইতো 50 পর্যন্ত, 50-এর ভিতরে জোড় সংখ্যা বের করতে বলতো, তাহলে 50 পর্যন্ত নিতাম। তাহলে এটা কিভাবে হয় দেখো, এটা যদি বলে, তাহলে এখন আমাদের যে কাজ সেটা হলো যে আমরা n এর মানকে বললাম 100 পর্যন্ত, শুরু হয়েছে কই থেকে, 1 থেকে। এইখানে যা আছে তাই থাকবে, এইখানেও যা আছে তাই থাকবে, শুধু এখানে i = কি হবে, দাঁড়াও, এটা কি জোড় সংখ্যা বলছি না, দাঁড়াও বলে দিই, জোড় সংখ্যা নির্ণয় করো। তাহলে 1 থেকে 100 ভিতরে জোড় সংখ্যাগুলো কারা, আমি দুঃখিত একটু আগের জন্য, 2 4 6 8 10 ... সবার শেষে 100 পর্যন্ত হলো জোড় সংখ্যা, তাই না। তাহলে তুমি এই যে 1 থেকে 100 ভিতর জোড় সংখ্যা, এদেরকে কিভাবে বের করবা, এদেরকে বের করার জন্য তোমার কাজটা হলো যে শুরু করতে হবে কই থেকে, 2 থেকে। এটা তোমারে মনে রাখতে হবে, তোমারে বলছে কি 1 থেকে 100 মধ্যে জোড় সংখ্যা বের করো, তাহলে আমি n এর মান 100 দিব, শুরু করব 2 থেকে। কথা বুঝে আসছে? শুরু করবো কত থেকে, 2 থেকে। এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে, এখানে i = i + 2 দিয়ে দিবা,
কারণ এখানে 2 এর পরে 4 যেতে 2 বাড়াইতে হবে, 4 থেকে 6 যেতে 2 বাড়াইতে হবে। তার মানে জিনিসটা কিন্তু অনেক সহজ, অনেক ট্রিকি। অর্থাৎ তুমি যদি ট্রিকটা জানো তাহলে কিন্তু কাজটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমার যদি কেউ বলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করো, তাহলে কাজ কি? তাহলে কাজ হলো যে তুমি নিজে আগে দেখবে কোন কোন সংখ্যাগুলো জোড়, দেন ওইভাবে শুরু করবা, ওইভাবে বাড়াবা, ওইভাবে শেষ করবা। এই সেম জিনিসগুলো তুমি যে কোডটা শিখছো এটার ওই কোডের ভিতরে বসাই দিলেও ডান হয়ে যাবে। একইভাবে তুমি অর্থাৎ ইনিশিয়ালের জায়গায় বসাই দিবা, তারপরে তোমার কন্ডিশনের জায়গায় কন্ডিশন বসায় দিবা। তোমার 100 যেহেতু বলে দিছে, তুমি চাইলে এখানে 100 লিখে দিতে পারো, এখানে 100 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেন কন্ডিশনের জায়গায় কন্ডিশন দিবা, তারপরে তুমি আবার কি ইনক্রিমেন্টের জায়গায় ইনক্রিমেন্ট দিবা। এখন তোমাকে বললো যে 1 থেকে 100 ভিতর বিজোড় সংখ্যাগুলো বের করো, তাহলে তোমার কাজ কি? বিজোড় সংখ্যার জন্য তোমার কাজ কি? তখন 1 থেকে 100, কিন্তু তখন বিজোড় সংখ্যার ভিতর তুমি 2 থেকে শুরু করাতে পারবে না। তাহলে কত থেকে শুরু করাবা? তখন তুমি শুরু করাবে হলো 1 থেকে, ঠিক আছে? এবার 1 থেকে 100 ভিতর বিজোড় সংখ্যা বের করতে বলছে, বিজোড়, এটা আর না, এটা বের করতে বলে নাই, তোমাকে বলছে কি 1 থেকে 100 ভিতর বিজোড় সংখ্যাগুলো বের করো, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা মানে কি? বিজোড় সংখ্যা মানে কি বোঝো আগে। বিজোড় মানে হলো 1 3 5 7 9 ডট 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 ডট, তোমার 100 তো আর হবে না, 99 পর্যন্ত। তোমার আবার 99 লিখতে হবে না, তুমি 100 পর্যন্ত লিখে এই শর্ত অটোমেটিক এটা বুঝে নেবে, সমস্যা নেই। তাহলে তুমি লিখলা কি, n এর মান 100 দিয়ে দিলা, i এর মান কত থেকে শুরু? তখন এই যে 1 থেকে শুরু, 1 থেকে 3 তে যেতে কত লাগবে? 1 থেকে 3 তে যেতে কত করে বাড়াইতে হবে? 2 করে বাড়াইতে হবে। তাহলে i = i + 2, ঠিক আছে? তাহলে একটু এই ট্রিকগুলো মাথায় রেখে দিতে হবে। অর্থাৎ কোশ্চেন কি দিবে, মানে বেসিক তো সবই আমি তোমাকে করাই দিচ্ছি, এরপরেও তো কি দিবে, অর্থাৎ আজগুবি কিছু দিয়ে দিতে পারে। আজগুবিটাও তোমার এই কোনো না কোনো লজিকের ভিতরেই পড়বে। সো লজিকটা তোমার কি রাখতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো তোমার জোড় বিজোড় সংখ্যা চলে গেল। তাহলে বিজোড়ের সময় আমরা খেয়াল রাখবো 1 থেকে শুরু করব, আর জোড়ের সময় আমরা কি করব? শুরু করব কি থেকে? জোড়ের সময় আমরা শুরু করব হলো তোমার 2 থেকে। এখন যদি তোমার বলতো যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল বের করো, তাহলে আবার কি আসতো? এস এর একটা লাইন আসতো, ওই এস প্রিন্টটা নিচে এদিকে চলে আসতো, এস এর একটা লাইন আসতো, s = s + i থাকতো, ঠিক আছে? জোড় সংখ্যার জন্য জোড়ের এই যে 2 থেকে শুরু করতাম, আর বাকি সব ঠিক রাখতাম। আর বিজোড়ের সময় আবার 1 থেকে শুরু করতাম, বাকি সব ঠিক রাখতাম, আর ওইখানে s = s + i আসতো। তাহলে তুমি ভালো করে বোঝো যে জোড় সংখ্যার যোগফল মানে তোমার কি বলতেছে, বা বিজোড় সংখ্যার যোগফল মানে কি বলতেছে? তোমার 1 + 3 + 5 + 7 + 9 এরকম করে যেতে বলতেছে। তাহলে একটু ভালো করে বুঝো, ধারাগুলো মাথায় নিয়ে তুমি তোমার মতো খালি কাজ করবে, এটাই হলো তোমার কাজ। তা আমার কাজ হলো তোমার বলে দেওয়া, এই পর্যন্তই। তাহলে বলে দিলাম। এখন আর একটা জিনিস তোমাকে একটু বলবো, সেটা হলো যদি এমনটা করতে চাও তুমি, সেটা হলো যে n ছাড়া কাজ করবা, ঠিক আছে? n ছাড়া কাজ করবা, অর্থাৎ n এর মান 100 দেওয়া আছে, তুমি সরাসরি 100 বসাই দিবা, যেমনটা আমরা কোডে দেখছি, প্র্যাকটিক্যালি দেখলাম। তাহলে তোমার এখানে কাজ হবে কি, যে n এর মান মনে করো, যদি এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা আলাদা, যদিও এটা আমরা অন্য কাজ করতেছিলাম। তো n এর মান মনে করো যে তোমার দেওয়া আছে, মনে করো n এর মান তোমার 100 মনে করো দেওয়া আছে। তাহলে তখন তোমার কাজটা কি? যদি তুমি চাও যে এটা নিবা না, n = 100, এই ঘরটা আমি নিব না, বা আমার স্যার নিচ্ছে না, তাহলে তোমার কাজটা হলো আমি এই ঘরটা তখন কি করব না, এই ঘরটা থাকবে না, স্টার্ট হবে ডাইরেক্ট এটা হবে। তখন স্টেপ 1 2 3 4 5 6, 6টা স্টেপ হবে, ঠিক আছে? এবং এটা হবে, আর এই জায়গাটা তুমি কি করবা, n এর মান 100 হলে তুমি n এর মান, কালার পেনগুলো এত প্রবলেম করে, n এর মান তুমি 100 হলে এখানে n এর মান কি করে দিবা, 100 বসাই দিবা। কথা বুঝে আসছে? n এর মান 100 বসাই দিলা, তাহলে কিন্তু তোমার এই ঘরটা নিতে হলো না। তখন স্টেপ হবে কয়টা? 6টা হবে, ঠিক আছে? তাহলে এটা দেন ওইভাবে ঘুরতে থাকবে, যেভাবে তোমার হচ্ছিল ওইভাবেই। একইভাবে তুমি যদি এখানেও তুমি n এর মান না নিতে চাও, সরাসরি বসাই দিতে চাও, তাহলে এই ঘরটা তুমি মুছে দিতে পারো। এই ঘরটা মুছে দিলে তুমি এখান থেকে ডাইরেক্ট আবার যেতে পারবা। তবে আমার মতে n এর মানটা অ্যালগরিদম ফ্লোচার্টে তুমি দেখালে ভাল লাগে দেখতে, এই জন্য এটা দিও, সমস্যা নেই, এটা n এর মানটা দিয়ে দিও, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে একটু খেয়াল রাখো যে n এর মানটা তুমি এখানে কি করতেছো, n = এই যে ইনপুট লিখে n = 100 বা কিছু চাইলে ওটা দিয়ে দিও, সমস্যা নেই। আবার যদি তুমি কমফোর্ট ফিল করো যে আমি দিব না, তো দিও না, এটা তোমার ব্যাপার। আমি জাস্ট তোমাকে রাস্তা দেখাই দিলাম, তখন এটা এই যে সরাসরি এটা আসবে। আবার এত বড় দিয়ে থিও দিও না, তখন কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের এটা অ্যালগরিদম ফ্লোচার্ট। অনেক কিছু এখানে বলে দিলাম। তো এরপরে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, চলো এটা দেখি। কন্টিনিউ এবং ব্রেক, এই দুইটা টপিক আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মোটামুটি প্রায় বলতে সবসময়ই আমাদের নৈবিত্তিকটা আসে বা এমসিকিউটা আসে। তাই এই ক্লাসে এটা এত লং সময় দেওয়া যাবে না, তাই আমরা এই টপিকটা রাখি নাই, আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে যাচ্ছি।
কিন্তু পরবর্তী ক্লাসে মোটামুটি লং সময় দিয়ে ওইটা বোঝাবো এই কারণে যে যাতে ওইটার মার্কটা আমরা গেইন করতে পারি। তার সাথে ওইটার সাথে কিন্তু আরও ইম্পর্টেন্ট ক্লাস থাকবে, মানে কিছু টপিক থাকবে, ওইটা তোমাকে দেখতে হবে। তবে ওইটার পরিবর্তে আমরা আজকে আরেকটা কোড তোমাকে শেখাবো, যে কোডটা আমাদের তেমন বোর্ডের জন্য তেমনটা ইম্পর্টেন্ট না, কিন্তু কলেজের প্রি টেস্ট পরীক্ষায় দুষ্টামি করে স্যাররা এটা দিয়ে দেয় যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করে দেখাও। তো যাই হোক, যে আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস আমরা করতেছি এই লুপ টুপ টাইপের, এর পরবর্তীতেই কিন্তু আমরা ইফ এলস টাইপের যে কোডটা আছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের যে কোড, ওটাই আমরা চলে যাবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসটা শেষ হবে, এটা শেষ করে তাহলে একটু ভালো করে দেখো, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করার জন্য তুমি কাজ করবা। এটা হলো ওইরকমই যেমন তোমাকে বলা হয়েছে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করো, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, ওই সেম কোডটাই, কিন্তু এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যার জন্য এটা প্রি টেস্টে দেয়। সেটা হলো দেখো যে আমরা এখানে অক্ষর নিয়ে কাজ করতেছি, অক্ষর নিয়ে, এই জন্য আমরা কিন্তু সেম কোডটাই করছি, কিন্তু আমাদের কাজটা এখানে কি ক্যারেক্টার নিয়ে। এবং ক্যারেক্টার যেটা, ওইটাকে আমরা শর্টে লিখি হলো ক্যারেক্টার্স, মানে খ্যার বা চার অনেকে বলে, CHAR, ওকে, এটুকু লিখি। তাহলে আমাদের ডাটা টাইপগুলোর ভিতরে এই তিনটার ইউজ কিন্তু আমরা এই যে এটা দেখলে তিনটার ইউজ দেখতে পারলাম, ইন্টিজার, ফ্লয়েড, এরপরে কি চার বা ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টারটাকে আমরা শর্টে এভাবে লিখি। আর ডাবলটা এটা আমাদের নাই, এটা আমাদের আসে না, কারণ এটা অনেক বড় বড় ভ্যালু নিয়ে এটার কোনো কাজ আমাদের নাই। তাহলে এখানে এই যে চার নিলাম বা খ্যার নিলাম, যে CHAR, দেন আমি একটা ভেরিয়েবল টাইপ নিলাম। কেন, একটু আগের করে কি ছিল, এখানে ছিল আই, খেয়াল করে দেখো ওই জায়গায় কি ছিল, আই ছিল, ঠিক না, আই ছিল। তারপরে আয়ের মান কত থেকে শুরু হয়েছিল, 1 থেকে শুরু হয়েছিল। আমি যদি বলি 1 থেকে 50 পর্যন্ত, তাহলে আয়ের মান যেতে পারতেছিল কত, 50 পর্যন্ত, আই প্লাস প্লাস, আয়ের সাথে 1 করে বৃদ্ধি পেতেছিল। আর প্রিন্টে ছিল, এখানে আই ছিল, ওই সেম কোডই আছে, কিন্তু খেয়াল করতে হবে আমরা ক্যারেক্টার নিয়ে আলফা নামের একটা ভেরিয়েবল নিচ্ছি। ঠিক আছে, যেহেতু ABCD গুলোই প্রিন্ট করবো আমরা, এই জন্য একটা অক্ষরে কিছু নিলাম না, একটু কনফিউশন হয়ে যেতে হবে। তাহলে যে আমি এখানে যদি আই নেই, তাহলে আই সমান সমান এ, আই সমান সমান মানে জেড পর্যন্ত যেতে পারবে আইটা, তারপরে আই প্লাস প্লাস, একটু অকওয়ার্ড লাগে, এই জন্য আমরা এখানে একটু বড় নাম দিলাম। তুমি যদি চাও এখানে অ্যালফাবেটও নিতে পারো, তুমি যদি চাও এখানে তোমার নামও নিতে পারো, আমাদের ভেরিয়েবলের নিয়ম কানুন মেনে। তাহলে আমরা এখানে কি বললাম, যে ক্যারেক্টার, আমরা আগে ডাটা টাইপটা বলে দিলাম যে আমরা এখন যে কাজ করবো এটা কোনো সংখ্যা টংখ্যা নিয়ে না, এটা আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ, এটা আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ। তাই আমরা ক্যারেক্টারটা সবার আগে দিলাম, আমাদের পুরো কোডটা কিসে কনভার্ট হয়ে গেল, ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেল, ছোট্ট কোডটা। তাহলে এখন আমাদের আলফা নিলাম, এখানে অন্য কিছু তুমি নিতে পারতা। তাহলে আলফাটা শুরু কতটুকু, এ থেকে শুরু। আর অবশ্যই অ্যালফাবেট লিখলে আমাদের একটা করে কোটেশন হয়, স্ট্রিং টাইপের জিনিস লিখলে দুইটা করে কোটেশন হয়। স্ট্রিং মানে কি বুঝলাম, অনেকগুলো অক্ষর মিলে যদি কিছু আমাদের এইখানে থাকে, তাহলে ওইটার জন্য দুইটা করে কোটেশন হবে। ওকে, তারপর তো এটা নাই, তাহলে এটার জন্য নিলাম, এবং এটা যাইতে পারবে কতটুকু, জেড, এবং এটারও কিন্তু একটা করে কোটেশন আছে। ঠিক আছে, আলফা, ALPHA, আলফা কি আছে, জেড পর্যন্ত যাইতে পারবে। ওকে, দেন তোমার আলফা প্লাস প্লাস এক ঘর করে আগাবে, অর্থাৎ এ, তারপরে বি, তারপর সি, এভাবে আগাবে। কতটুকু পর্যন্ত আগাবে, জেড পর্যন্ত। দেন আমরা প্রিন্টে ফেজে কি করছি, %C, এটা তোমরা অনেক বেশি ভুল করো, যে আমাদের এখানে কিন্তু %C হবে। আমরা ডাটা টাইপের ক্লাসে কিন্তু পড়ছি এটা, যে আমাদের ক্যারেক্টারের জন্য ডাটা টাইপ স্পেসিফায়ার হলো %C। ঠিক আছে, তাহলে %C আমাদের কি টেক্সট একটু ট্যাপ করে একটু ফাঁকা ফাঁকা যদি আসে তাহলে ভালো দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমরা এটা দিলাম। ঠিক আছে, আমরা এই যে টি দিছি, টি দেওয়ার পরে আমরা কি করলাম, এটাকে কমা দিয়ে বন্ধ করলাম, অপর কোটেশন কমা। দেন আমরা কাকে প্রিন্ট করে দিলাম, ওই যে আমরা কিন্তু আগের করে কিন্তু আইকে প্রিন্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, আইকে প্রিন্ট করে দিয়েছিলাম, আর এখন আমরা কারে প্রিন্ট করে দিচ্ছি, আলফাকে প্রিন্ট করে দিচ্ছি। তার মানে যতবার এটা চলবে ততবার এ প্রিন্ট হবে, তারপর আবার বাড়বে, বিতে যাবে, দেন আবার দেখতেছে ছোট, বি প্রিন্ট হবে, দেন আবার ওটা বাড়বে, সিতে যাবে, দেন দেখতেছে আবার ছোট, দেন সি প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হইতে থাকবে। এই জন্য সহজ কথা হলো, যে জায়গায় আমরা আইটা বসাইছিলাম ওই জায়গায় আমরা, মানে একটু আগের কোডে ওই জায়গায় আমরা কি বসাই দিচ্ছি, অ্যালফা 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 অ্যালফা। ঠিক আছে, তুমি যদি এখানে চাও অন্য কিছু বসাইতে পারো, কিন্তু সব জায়গায় একটু খেয়াল রাখবা। এবং সব থেকে বেশি খেয়াল রাখবা হলো এইটা এবং এইটা, যে আমাদের লিখিত কোড আসলে আমাদের কোডটা হয়ে যায় ক্যারেক্টারের, আর ডাটাটা স্পেসিফায়ার হয়ে যায় %C। ঠিক আছে, তারপরে যা আছে তাই। এটা যদি তুমি আউটপুটে নিয়ে আসো তাহলে তোমার এ থেকে জেড পর্যন্ত তুমি আউটপুট পাবা। আর তুমি এখানে যদি এন দাও তাহলে ওই যে তুমি তো এখন জানোই সব। আর এখন যদি তোমাকে কেউ বলে বড় হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করো, তাহলে তুমি এখানে বড় হাতের এ লিখে দিবা। ঠিক আছে, তাহলে এখানে কাজ কি, বড় হাতের এ, এখানে কি, এই যে বড় হাতের, মনে করে এটাই বড় হাতের জেড, জাস্ট কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত তোমার কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আগামী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং ওইটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। তো সবাই সাথে থাকবে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।